ফ্রেন্ডদের সাথে বাজি ধরে হিয়া অচেনা একটা ছেলের আইডিতে মেসেজ দিল, জামাইজান এই রমজান মাসে প্রতিটা ইফতারে আপনাকে শরবত বানিয়ে খাওয়াতে চাই। আপনি যেখানেই থাকুন না কেন এসে আমাকে নিয়ে যান। প্রাইভেট টাইমে স্যার না আসায় সবাই মিলে বসে ট্রুথ ও ডেয়ার খেলছিল। সেখানে হিয়া ডেয়ার নিলে বলা হয় একটা অপরিচিত ছেলের আইডিতে মেসেজটা দিতে। হিয়ার অনিচ্ছা থাকা সত্ত্বেও উপায় না পেয়ে খুঁজে খুঁজে খুতাহসির চৌধুরী নামে একটা আইডিতে এই মেসেজটা দেয়। রমজান মাস বলে শরবতের কথাই বলেছে। এখন ভীষণ ভয় আছে যদি এই আইডির লোকটা কিছু বলে এই ভেবে হিয়া ফোনটা রেখে বান্ধবীদের সাথে কথা বলতে লাগল। যতই হাসি খুশি দেখাক না কেন ভিতরে ভিতরে ধুকবুকানি বেড়েই চলল। বিকেলের দিকে হিয়া প্রাইভেট থেকে বাড়ি ফিরে এলো। কিচেনে ঢুকে তার মা মাহিমা বেগমের সাথে কিছু কাজও করে দিল। রাতে তারাবির নামাজ শেষ করে খিতাহসির চৌধুরী শ্রাবণ কোম্পানির কিছু ডকুমেন্ট চেক করছিল ল্যাপটপে। এর সাথে ফোনটাও হাতে নেয়। সেখানে স্ক্রল করতে করতে একটা মেসেজ দেখে হতভম্ব। সাথে সাথে মেসেঞ্জারে ঢুকে দেখল মেসেজটা। জামাইজান এই রমজান মাসে প্রতিটা ইফতারে আপনাকে শরবত বানিয়ে খাওয়াতে চাই। আপনি যেখানেই থাকুন না কেন এসে আমাকে নিয়ে যান। শ্রাবণ মুহূর্তে রেগে দাঁত চেপে উঠে দাঁড়াল। বাজখাই গলায় ছোট ভাই কাব্যকে ডেকে উঠল। কাব্য, রুমে আয় তো একবার। কাব্য মিনিট 2 পরে রুমে এসে বলল, কি হয়েছে? শ্রাবণ মেয়েটার আইডি লিঙ্ক কাব্যর ফোনে সেন্ড করে বলল, 20 মিনিট সময় দিলাম, এই মেয়েটার A to Z সব খবর আমার সামনে এনে দিবি গু। কাব্য ফোন বের করে লিঙ্কটা দেখে বলল, কি হয়েছে ভাইয়া? এই মেয়ে কিছু করেছে? শ্রাবণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। কাব্য মাথা নত করে চলে গেল। আজ পর্যন্ত বড় ভাইয়ের মুখের উপরে কোনো কথা বলতে পারেনি। আজও পারবে না। হিয়া সেই যে বিকেলে মেসেঞ্জারে ঢুকে অচেনা ছেলেটার কনভারসেশন ডিলিট করে এরপরে আর মেসেঞ্জারে ঢুকেনি। কেমন যেন বুক ধুকবুক করছে। কাকে না কাকে মেসেজ দিয়েছে আল্লাহ ভালো জানে। কে জানে 2-3 বাচ্চার বাপি নাকি। হিয়া ভাবাভাবি বাদ দিয়ে পড়তে বসল। সামনে এইচএসসি পরীক্ষা হাতে বেশি সময় নেই। রমজান মাস বলে কলেজ বন্ধ দিয়েছে কিন্তু প্রাইভেট খোলা আছে। এদিকে কাব্য 20-25 মিনিট পরেই শ্রাবণের রুমে এসে নক করল। ভাইয়া আসব গু। শ্রাবণ গম্ভীর কণ্ঠে বলল, হুম আয়। কাব্য রুমে ঢুকে শ্রাবণের সামনে দাঁড়িয়ে গড়গড় করে বলল, ভাইয়া মেয়েটার নাম হিয়া। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। বাবার নাম হামিদ শিকদার। মায়ের নাম মাহিমা শিকদার। মেয়েটার কোনো ভাইবোন নেই। ওরা ঢাকাই থাকে। ওর বাবা একজন উকিল। ওদের বাসাটা নিজস্ব 3 তলা। সেক্ষেত্রে বলতে গেলে নিচতলায় পার্কিং আর কাজের লোকরা থাকে। আর দোতলায় ওরা থাকে। আর 3 তলা ফ্ল্যাট হিসেবে ভাড়া দেয়। এখন সেখানে কেউ থাকে না। আর লোকেশনও দিয়ে দিয়েছি তোমাকে গি। শ্রাবণ ল্যাপটপে কাজে মন দিল। আর কাব্যকে চলে যেতে বলল। কাব্য রুম থেকে বেরিয়ে নিজের রুমে আসতেই চট করে মনে পড়ল মেয়েটার ছবিই তো শ্রাবণকে দেয়নি। তখনই হোয়াটসঅ্যাপে কাব্য একটা ছবি পাঠাল। সাথে মেসেজও দিল, ভাইয়া এটা ওই মেয়েটার পিক। শ্রাবণ সেই ছবিটা দেখতেই কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইল। চোখজোড়া পলক ফেলতে ভুলে গেল। অপূর্ব দেখতে মেয়েটা। মেয়েটার কাজল কালো চোখেই যেন অদ্ভুত মায়া। বারবার তাকিয়ে থাকতে মন চাচ্ছে। শ্রাবণ ভাবতে থাকল মেয়েটা কি ওকে চিনে যে ওইরকম একটা মেসেজ দিল। শ্রাবণ আর কাজে মন বসাতে পারল না। ল্যাপটপ রাফায়েল দিয়ে রুম থেকে বেরিয়ে কাব্যকে ডাকল। কাব্য সামনে আসতেই শ্রাবণ বলল, কাব্য শোনো, ব্যাগপত্র গুছিয়ে রাখ, কালকে একটা জায়গায় যাব। কয়েকদিন থাকব সেখানেই গ। তোমার কাজ আছে নাকি? হুম ঘ। ঠিক আছে। যাব উ। কাব্য চলে যেতেই শ্রাবণ সেখানে থেকে চলে এলো। কি যেন ভেবে হাঁটা দিল। পরক্ষণে তার বাবার রুমের সামনে এসে ঠেকল। বাহিরে থেকে বলে উঠল, বাবা আসব? শ্রাবণের বাবা তকির চৌধুরী ভিতরে থেকে বললেন, এসো শ্রাবণ উ। শ্রাবণ ভিতরে ঢুকে তার বাবার সামনে দাঁড়িয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, বাবা আমার কিছুদিন ছুটি চাই। একটা কাজে যাব। অফিস অ্যাটেন্ড করতে পারব না। খুব জরুরি নাকি? জরুরি যে নয় তা না। এছাড়াও কিছুদিন অন্য একটা জায়গা থেকে ঘুরে আসতে চাই। আর তোমার প্রজেক্টগুলো করে দিব। শুধু অফিসে যেতে পারব না গি। তকির চৌধুরী প্রশ্ন করলেন না।
ছেলের উপরে দুই বিশ্বাস আছে। শ্রাবণ যা করে বা করতে চায় কোনোটাই মন্দ হয় না। ভালোই হয়। তিনি এই মুহূর্তে বলে উঠলেন। ঠিক আছে। যেখানেই যাও সাবধানে থেকো গু। ওয়াশরুম থেকে বের হলেন শ্রাবণের মা সাবিহা চৌধুরী। তার চোখমুখে চিন্তার রেশ। সব চিন্তা বড় ছেলেকেই নিয়ে। তিনি চিন্তিত কণ্ঠে বললেন। তুমি কি একা যাচ্ছ? না। কাব্যও সাথে আছে গি। ঠিক আছে। তাড়াতাড়ি ফিরে এসো। রাতটা ভালোই ভালোই চলে গেল। সকালে হতেই শ্রাবণ ব্যাগপত্র নিয়ে রেডি। সাথে কাব্যও। কাব্য এখনও জানে না শ্রাবণ কি কাজে যাবে বা কোথায় নিয়ে যাবে। শ্রাবণ গাড়ির ড্রাইভারকে একটা লোকেশন দিল। লোকেশনটা হিয়াদের বাড়ির লোকেশন। ড্রাইভার ওদের নামিয়ে দিয়ে চলে গেল। শ্রাবণ কাব্যকে সাথে নিয়ে বাড়ির গেটের কাছে এল। হিয়ার বাবা হামিদ সাহেব তখন কোর্টে যাচ্ছিলেন গাড়ি নিয়ে। শ্রাবণ তাকে থামিয়ে বলল। আঙ্কেল, আপনার সাথে কিছু কথা ছিল। হামিদ সাহেব গাড়ি থামিয়ে ভিতরে থেকেই বললেন। কি বলবে? শ্রাবণ বলল। আমরা শুনলাম আপনি নাকি ফ্ল্যাটটা ভাড়া দিবেন। তাই চলে এলাম গ। ওহ, আচ্ছা। তুমি বরং ভিতরে গিয়ে আমার মেয়ে আর ওয়াইফের সাথে কথা বলো। দারোয়ান তোমাদের নিয়ে যাবে। আমার কোর্টে যেতে হবে তাই সময় দিতে পারলাম না গি। কাব্য হেসে বলল। সমস্যা নেই। আমরা ভিতরে গিয়ে কথা বলছি গু। হামিদ শিকদার গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। শ্রাবণ আর কাব্য দোতলায় এসে নক করল। হিয়া মোবাইল স্ক্রোল করতে করতে দরজা খুলে দিল। শ্রাবণ সচক্ষে হিয়াকে দেখে কিছুক্ষণ তাকিয়ে রইল। কাব্য এবার বুঝতে পারছে তার ভাই সেই মেয়েটার বাড়ি এসেছে। নিশ্চয়ই কোনো কিছু হয়েছে, না হলে তার ভাই এখানে আসার মতো লোক নয়। হিয়া কপালে ভাঁজ ফেলে বলল। আপনাদের তো ঠিক চিনতে পারলাম না গি। কাব্য বলে উঠল। আমরা এই বাসায় ভাড়া থাকব বলে এসেছি। এই বাড়ির মালিক আমাদের ভিতরে এসে কথা বলতে বলেছে গি। হিয়া যেন মুরগি বানানোর জন্য একটা সুযোগ পেল। ঠিক করল দুজনের থেকে ভাড়া বেশি চেয়ে নেবে। ছেলে দুটোকে সাথে সাথে বলে উঠল। আসুন আসুন, ভিতরে আসুন। হিয়া কালকে যাকে না চিনে জামাইজান বলে মেসেজ দিয়েছিল সেই ছেলেই যে তাদের বাসা ভাড়া চাইতে এসেছে সেটা হিয়া এখনও বুঝতে পারেনি। এই মুহূর্তে হিয়া কথা বলার জন্য শ্রাবণ আর কাব্যকে ভিতরে ঢুকতে বলল। শ্রাবণ ভিতরে ঢোকার আগে বলল। বাড়িতে আর কেউ নেই? না মানে আপনি একা থাকলে ঢুকব না গি। হিয়া হালকা হেসে বলল। আম্মু আছে। আসুন। শ্রাবণ ভিতরে ঢুকল। হিয়া ওদেরকে ড্রয়িং রুমে সোফায় বসতে বলল। শ্রাবণ আর কাব্য দুজনে পাশাপাশি বসে পড়ল। হিয়া ওদের সামনাসামনি বসল। শ্রাবণ হিয়াকে বলল। তাহলে আপনার আম্মুকে ডেকে আনুন। আপনার আম্মুর সাথেই কথা বলি। হিয়া গা ছাড়া ভাব নিয়ে বলল। তাকে ডেকে কি হবে? বাড়ির মালিক আমি। আমার সাথেই কথা বলতে হবে। আর আপনাদের মধ্যে কে বড়? কাব্য শ্রাবণকে দেখিয়ে বলল। ভাইয়া বড়। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে রইল। মনে হল কোথায় যেন দেখেছে কিন্তু মনে করতে পারছে না। শেষে বলেই উঠল। আপনাকে না কোথায় যেন দেখেছি উ। শ্রাবণ হেসে বলল। দেখতেই পারেন। যেহেতু পৃথিবীটা গোল উ। হুম। আর আপনারা ব্যাচেলর নাকি বিয়ে করেছেন? না। বিয়ে করিনি ঘি। গার্লফ্রেন্ড আছে? না। কেন বলুন তো? না। ওই আর কি যদি থেকে থাকে তাহলে ওদের ফ্ল্যাটে আনা যাবে না গি। শ্রাবণ বলল। ছি ছি, ওইরকম কিছু নেই গি। হিয়া তার মায়ের রুমের দিকে তাকিয়ে মনে মনে বলল, আল্লাহ আম্মুকে আগেই রুম থেকে বের করো না। কাজ করছে কাজই যেন করতে থাকে। না হলে আমার সব প্ল্যান ভেস্তে যাবে। শ্রাবণ বলল। কি হলো, ভাড়া কি দেবেন না আমাদের? দেব। আর শুনুন, আপনাদের আগেই বলে দেই, এখানে থাকতে হলে কিছু শর্ত বা নিয়ম আছে। যেমন রাত ৯টার পরে বাড়িতে ঢোকা যাবে না। কোনো ঝামেলা করা যাবে না। আর যেহেতু ব্যাচেলর আপনারা দুজনেই, সেক্ষেত্রে কোনো মেয়ে আনা তো এলাওই নয় গি। শ্রাবণ গলার কণ্ঠটা মলিন করে বলে উঠল। ঠিক আছে। আমরা এই নিয়মের বাহিরে যাব না। এবার বলুন ভাড়া কত রাখবেন? ভাড়ার কথা পরে বলি। আগে বলুন আপনারা কয়টা রুম নিবেন? পুরো ফ্ল্যাটটাই ফাঁকা।
সব মিলিয়ে 3টা বেডরুম, ডাইনিং স্পেস, লিভিং স্পেস, কিচেন সবই আছে গু। শ্রাবণ বলল। 2টো রুম লাগে দুজনের। আবার আমরা কাউকে শেয়ার করে থাকতে পারব না। বলতে গেলে পুরো ফ্ল্যাটটাই নিব গো। ঠিক আছে। তাহলে কয় মাস থাকবেন? শ্রাবণ মুখের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল। সারা বছর থাকলে কি সমস্যা? হিয়া ভ্রু কুঁচকাল। মানে? আরে এই মাসটাই ওহ, তাহলে পুরো ফ্ল্যাটটা মিলে 55,000 টাকা ভাড়া দিয়েন গু। কাব্য উঠে দাঁড়িয়ে বলল। কি বলছেন এত কেন? 10,000 বেশিই চাইছেন কেন? দারোয়ানকে জিজ্ঞাসা করেছিলাম। সে বলেছে 45,000এই হয়ে যাবে। আর এখন ফাইজলামি করেন? আমাদের এত বড় বাড়ি থাকতেও আপনার এখানে থাকতে এসেছি, এটাই আপনার ভাগ্য। শ্রাবণ রেগে গেল। যত টাকাই হোক না কেন ও এখানে থাকতে রাজি। আর কাব্যকেই এত কথা বলতে হবে কেন? টাকা কি কম আছে নাকি? তাও এই কথা বলতে হবে ওর? শ্রাবণ কাব্যর দিকে তাকিয়ে চুপ থাকতে ইশারা করল। কাব্য চুপ হয়ে বসে পড়ল। শ্রাবণ মুখে হাসি এনে বলল। কিছু মনে করবে না হিয়া। আসলে ও বুঝতে পারেনি গি। হিয়া চকিতে শ্রাবণের মুখপানে তাকিয়ে বলল। আপনি আমার নাম জানলেন কি করে? ওই নিচে দারোয়ান আপনার নাম বলছিল। তাই শুনেছি। আর আপনাকে তুমি করে বলি। আপনি করে অসুবিধা হচ্ছে গি? হিয়া মাথা নেড়ে বলল। ঠিক আছে। আর আপনারা এত জোরে কথা বলবেন না। আস্তে কথা বলুন গু। ঠিক আছে। আর তুমি যা ভাড়া চেয়েছ সেটাই দিব। এবার আমাদের রুমটা দেখিয়ে দাও। হিয়া উঠে দাঁড়াল। তার মায়ের রুমে গিয়ে উপরের ফ্ল্যাটের চাবির গোছাটা নিয়ে এল। আর তার মাকেও ডেকে আনল। মাহিমা বেগম ছেলে দুটোকে দেখে এগিয়ে এসে বললেন। হিয়া, ওদের তো ঠিক চিনতে পারলাম না গি। শ্রাবণ মুখের কোণে হাসি ফুটিয়ে সালাম দিল। এরপরে হিয়া বলল। আম্মু, এই 2টা ভাইয়া 3তলায় ভাড়া থাকতে এসেছে। এই মাসটাই নাকি থাকবে। ব্যাচেলর বলে কেউ ভাড়া দিচ্ছিল না। আর ওদেরও দেখে খারাপ মনে হচ্ছে না। আব্বুই ওদের কথা বলতে বলেছে গি। হিয়া তার মাকে সব কথা বলল। আবার একটু বাড়িয়েই বলল। মাহিমা বেগম বললেন। ঠিক আছে। আর ওদের ভাড়া ঠিকঠাক বলে দিয়েছিস তো? গোলমাল করিসনি তো আবার? হিয়া মাথা দুদিকে নাড়িয়ে বলল। না না আম্মু, ওদের সাথে গোলমাল কিছু করিনি। আর তুমি বিশ্বাস না করলে ওদেরই জিজ্ঞাসা করো গো। শ্রাবণ কাব্যর কানে কানে বলল। দেখেছিস কি অভিনয় জানে গু। কাব্যর মনে চাচ্ছে সব বলে দিতে, তার বড় ভাইয়ের জন্য কিছু বলতে পারছে না। আল্লাহ ভালো জানে এখানে কেন এসেছে। মাঝখানে থেকে ওদের টাকাটাই জ্বলে চলে গেল। যতই ধনী হোক, বসে থেকে এতগুলো টাকা দেওয়ার কোনো ইচ্ছেই নেই। মাহিমা বেগম নিজের রুমে চলে গেলেন। আবার ফিরেও এলেন একটা বড় ব্যাগ নিয়ে। সেটা হিয়ার হাতে ধরিয়ে দিয়ে বললেন। ওদের রুমটা দেখিয়ে দে। আর এখানে নতুন বেডশিট, পর্দা আছে। সেগুলো গুছিয়ে দিয়ে আয়। শ্রাবণ হালকা হেসে আন্তরিকতার সাথে বলল। আন্টি, এগুলো আমাদের দিন, আমরা করে নিব গো। মাহিমা বেগম হেসে বললেন। না বাবা, এগুলো হিয়াই করুক। আসলে গত মাসে যারা চলে গিয়েছে তারপর পুরো ফ্ল্যাটটা ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে ঠিকই, কিন্তু নতুন বেডশিট, পর্দাগুলো লাগায়নি। যা হিয়া, ওদের নিয়ে যা গু। হিয়া ব্যাগটা হাতে নিয়ে শ্রাবণ আর কাব্যকে সাথে যেতে বলল। শ্রাবণ যাওয়ার আগে মাহিমা বেগমকে সালাম দিয়ে চলে গেল। মাহিমা বেগম শ্রাবণ আর কাব্যর ব্যবহার দেখে সত্যিই খুশি হলেন। কাব্য নিজের লাগেজ নিয়ে উপরে আসতে আসতে হাঁপিয়ে গিয়েছে। শ্রাবণ হিয়ার পেছন পেছন রুমে ঢুকে গেল। নিজের লাগেজটা রেখে ড্রয়িং রুমে আয়েসি ভঙ্গিতে বসে পড়ল। হিয়া ততক্ষণে 2টো রুমের বেডশিট, বালিশের কভার, পর্দাগুলো লাগিয়ে দিল। সবকিছু ঠিকঠাক করে নিয়ে শ্রাবণের সামনে এসে বলল। শুনুন, আমাদের যা করণীয় তা করে দিয়েছি। আর কাজের লোক এসে রান্নাবান্না যা করার করে দিয়ে যাবে। আর হ্যাঁ, যে শর্তগুলো দিয়েছি মনে যেন থাকে। থাকবে। তো তুমি চলে যাবে নাকি এখন? হুমঘ। পাশ থেকে কাব্য বলে উঠল। আপু, ভাড়াটা কি কম নেওয়া যায় না? হিয়া মাথা নাড়িয়ে বলল। না, আপনাদের ভাড়া দিয়েছি এই অনেক। অন্য কোনো বাসা হলে ডাবল দিলেও আপনাদের ভাড়া দিত না আগে। কাব্য বলল। কেন দিত না? কারণ আপনারা ব্যাচেলর।
আর 10,000 টাকা বেশি চেয়েছি কেন জানেন? কেন আপু? এই যে আপনাদের সাথে কথা বলে ভাড়া পাকাপাকি করে দিলাম, এতে আমারও তো কিছু লাভ করতে হবে নাকি? আর যেহেতু সামনে ঈদ, কাব্য গোল গোল চোখে তাকিয়ে রইল। এরপরে চলে গেল ভিতরে রুমে। এদিকে শ্রাবণের কোনো হেলদোল নেই। ফোনে মনে হয় কিছু দেখছে। হিয়া তখনও শ্রাবণের দিকে তাকিয়ে মনে করার চেষ্টা করল কোথায় যেন দেখেছে। এরপরে চলে যেতে নিল। শ্রাবণ উঠে দাঁড়িয়ে হিয়ার সামনে দাঁড়িয়ে বলল, কোথায় যাচ্ছ বুজান? হিয়া তড়িৎ চোখে তাকাল। শ্রাবণের মুখে থেকে এমন কথা আশা করেনি। মনে মনে তো ভালোই ভেবেছিল। তাহলে কি এই ছেলের মাঝে গোলমাল আছে নাকি? হিয়া কথাগুলো আওড়িয়ে কপালে ভাঁজ ফেলে বলল, কি বলছেন, আপনার মাথা ঠিক আছে? শ্রাবণ তাচ্ছিলের হাসি দিয়ে বলল, মাথা ঠিক থাকতে দিয়েছ কি? সেই তো পাগল করেই এখানে নিয়ে এলে গে। হিয়া এক পা পিছিয়ে গিয়ে কঠোর গলায় বলে উঠল, কিসব কথা বলছেন? মেয়ে দেখলেই এরকম কথা বলতে ইচ্ছে করে? আর কি পাগল করে দিয়েছি? এসব আজেবাজে কথা আমি একদম এলাও করব না কিন্তু। উফ, কি আজেবাজে কথা বললাম! তুমিই তো আমাকে বাধ্য করছো বলতে। আমি কি শুধু শুধু এখানে এসে তোমাকে এগুলো বলছি নাকি? তুমিই অধিকার দিয়েছ। হিয়া রেগে গিয়ে বলল, আপনাকে ভালো ঘরের সন্তান মনে করেছিলাম আর আপনি আমার সাথে এই বিহেভ করছেন গু। শ্রাবণ এগিয়ে এসে হিয়াকে ঘুরে ঘুরে দেখতে লাগল। হিয়ার বিরক্ত লেগে গেল। সাথে সাথে শ্রাবণকে বলল, আমি আগে জানলে কখনই আপনাদের দুজনকে এখানে থাকতে দিতাম না গে। শ্রাবণ হিয়ার হাতটা মুচড়ে ধরল। দাঁত চেপে হিসিয়ে বলে উঠল, আমায় জামাই বলে ডাকতে তো ঠিকই পেরেছ, তাহলে আমার কথাগুলো নিতে পারছ না কেন? হিয়া হাত ছাড়াতে মুচড়াতে মুচড়াতে বলল, কে আপনাকে জামাই বলেছে? হ্যাঁ, মিথ্যে বলার জায়গা পান না? শ্রাবণ হাত ছেড়ে দিয়ে নিজের ফোন বের করে হিয়াকে দেখাল। হিয়া নিজের লেখা মেসেজটা দেখে ভয়ার্ত চোখে তাকাল। শ্রাবণ হেসে বলল, বুজান, চিনতে পেরেছ কি আমাকে? আমি তোমার হাতের শরবত খেতে এসেছি। খাওয়াবে না আমায়? আর তোমায় নিতেও এসেছি। যাবে না আমার সাথে? হিয়া ভয় পেল ঠিকই, কিন্তু দমে গেল না। বলল, শুনুন, আমি অস্বীকার করব না যে ওইটা আমার মেসেজ না। ওইটা আমারই। আসলে বান্ধবীদের সাথে ট্রুথ ওর ডেয়ার খেলতে গিয়ে আপনাকে মেসেজ দিয়েছিলাম। এতে সিরিয়াস ভাবার কিছু নেই গু। শ্রাবণ বলল, কিন্তু আমি তো সিরিয়াস ভেবে নিয়েছি বুজান। আর সিরিয়াস ভেবেই এতসব কাজ ফেলে তোমার জন্য এখানে এসেছি। হিয়া সাথে সাথে মুখের উপরে বলে দিল, তাহলে চলে যান। শ্রাবণ হিয়ার হাত ধরে নিজের মুখোমুখি করে বলে উঠল, চলে যাওয়ার জন্য আসিনি গি। হিয়া কিছু বলবে ঠিক তখন বাহিরে থেকে হিয়ার মা ডেকে উঠলেন, হিয়া, হিয়া, উপরে কাজ হয়েছে। হিয়া গলা উঁচিয়ে বলল, আসছি আম্মু। হিয়া হাত ছাড়ানোর জন্য ছটফট করতে থাকে। ব্যথাও পায়। শ্রাবণ তবুও হাত ছাড়ছে না। হিয়া রেগে গিয়ে বলল, হাত ছাড়ুন, না হলে বাসা ভাড়া দিব না গে। শ্রাবণ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তুমি ভাড়া দিলেই কি আর না দিলেই কি? আমাকে বের করতে পারবে না। এসেছি যখন, তখন তোমাকে নিয়েই ফিরব। আর এখনকার মতো ছেড়ে দিলাম। তবে সন্ধ্যায় শরবত বানিয়ে দিয়ে যেও। টেস্ট করতে চাই তোমার হাতের শরবত কেমন হয়। আর যেহেতু বলেছ শরবত প্রতিটা দিনই খাওয়াবে, তাহলে আজ থেকেই স্টার্ট করো বুজান। আর যদি উপরতলায় শরবত না আসে তাহলে কিন্তু তোমায় ধরে নিয়ে এসে শরবত বানাতে বলব গু। বলেই হাত ছেড়ে দিল। হিয়া হাত ছাড়া পেয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, অসভ্য লোক। মেয়ে মানুষ দেখলেই হাত ধরতে মনে চায়। কেন যে মেসেজ দিয়েছিলাম। এখন কঠিনভাবে ফেঁসে গিয়েছি। যে করেই হোক ওদের থাকতে দেওয়া যাবে না গি। হিয়া শ্রাবণদের ফ্ল্যাট থেকে বেরিয়ে তার মায়ের সাথে নিজেদের ফ্ল্যাটে চলে আসে। মাহিমা বেগম রুমে চলে যান। আর হিয়া নিজের রুমে গিয়ে তার বান্ধবী নেহাকে কল দেয়। এই বান্ধবীই তাকে ডেয়ারটা দিয়েছিল। এখন সব দোষ এই নেহার। নেহা এমন ডেয়ার না দিলে হিয়া কক্ষণই শ্রাবণের ফোনে মেসেজ দিত না। আর শ্রাবণ এখানে আসতও না। আর লোকটাও খুব আজব। মেসেজ না হয় কেউ দিতেই পারে, তবে সেটাকে সিরিয়াস ভাবার কি দরকার? আর অসভ্য। চেনে না, জানে না অন্য মেয়ের হাত ধরে। হিয়া কথাগুলো বীর বীর করে বলতে বলতে নেহা কল রিসিভ করে ফেলে।
কিরে হিয়া, ভালো আছিস? এমন ভালো আছি যেই ভালোতে নাচানাচি করতে মনে চাচ্ছে গি। কি বলছিস? আমার মাথা। কি হয়েছে রে দোস্ত, ভালো করে বল। কি আর হবে, কালকে যাকে জামাইজান বলে মেসেজ দিলাম তোদের সামনে, ওই ছেলেটা এখন আমার জন্য আমাদের বাসায় ভাড়া থাকতে এসেছে গি। নেহা অবাক হয়ে বলে উঠল। কি বলছিস, মজা করছিস নাকি? এই তোর কাছে আমার কথা মজা মনে হয়? তুই প্রাইভেট যাওয়ার সময় বাসায় আসিস দেখাবনি গি। এই ভাই আসলেই সিরিয়াস? হুম। আর এইসব তোর জন্য হয়েছে। তুমি যদি ওইরকম ডেয়ার না দিতি তাহলে ওরকম কিচ্ছু হতো না গে। হিয়া এখন নেহাকেই দোষারোপ করে ফোনটা কেটে দিল। মাথায় কিচ্ছু কাজ করছে না। এমন যে হবে তা তার কল্পনাই ছিল না। এখন যে করেই হোক এই ছেলে দুটোকে বের করতে হবে এখানে থেকে। কিন্তু কি করে বের করবে? ভাড়া তো ও নিজেই দিয়েছে। বের করতে পারবে না সহজে। ওর ভাবনার মাঝেই ফোনটা টুং করে বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখল আননোন নাম্বার। হিয়া বিরক্তি প্রকাশ করে ফোনটা রিসিভ করল। হ্যালো বুজান, কি করছো? উফ, আপনি কি শুরু করলেন বলুন তো? আমার এসব পছন্দ নয়। পছন্দ নয়, পছন্দ হয়ে যাবে গু। ফোন রাখুন বলছি। রাখব না। এখন রাখব না বললে তো হবে না। তোমার জন্য সব কাজ ফেলে চলে এসেছি। এখন এই কথা আমি মানব না গি। না মানলে আমার কি? আর নাম্বার কই পেলেন? শ্রাবণ ঠোঁট কামড়ে হেসে বলল। বউয়ের নাম্বার কি স্বামীর কাছে অজানা থাকে নাকি? হিয়া দাঁত চেপে বলল। রাখলাম। হিয়া কল কেটে দিতেই শ্রাবণ আবার কল দেয়। হিয়া রিসিভ করে না। ফোন সুইচ অফ করে রেখে দেয়। শ্রাবণ বাঁকা হেসে ফোনটা বিছানায় রাখে। এরপরে ব্যাগ থেকে ল্যাপটপ বের করে বিছানায় বসে পড়ে। এখানে বসেই একটা ইম্পর্ট্যান্ট মিটিং অ্যাটেন্ড করবে। ওদিকে কাব্যকে সাবিহা চৌধুরী কল দিলেন। এতক্ষণ শ্রাবণের ফোনে কল দিচ্ছিলেন কিন্তু ও ধরছে না বলে কাব্যকে কল দিলেন। কাব্য ফোন রিসিভ করল। হ্যালো আম্মু, বলো। কি করছো? আম্মু, রুমে এসে শুয়ে আছি। তুমি কি করছো? সাবিহা বেগম অভিমান ভরা কণ্ঠে বললেন। তোমাদের দুজনকে নিয়ে চিন্তা করা ছাড়া আমার আর কি কাজ? কাব্য হেসে বলল। তুমি অয়থা চিন্তা করছো। আমরা ভালোই আছি এখানে। আর কয়টা দিনেরই তো ব্যাপার। আর ভাই তো সাথেই আছে গু। তোমার ভাই সাথে আছে বলেই তো চিন্তা। তো তোমার ভাই কি করছে, ফোন ধরছে না কেন? ভাইয়া তো অফিসের মিটিং করছে। তাই ফোন ধরছে না। ভাইয়ার কাজ শেষ হলে আমি বলে দিব তুমি কল দিয়েছিলে গু। ঠিক আছে। আর ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো? হুম, আছে। তুমি চিন্তা করো না গে। ঠিক আছে। তাহলে এখন রাখছি। আচ্ছা। ভালো থেকো। হুম। হিয়ার কথা অনুযায়ী নেহা ওদের বাড়িতে আসে। এর কারণ বলতে ওই ছেলেকে দেখতেই এসেছে। হিয়া রেডি হচ্ছিল। নেহা বাসার নিচে দাঁড়িয়ে অনবরত কল দিয়েই চলেছে কিন্তু তার ফোন তো সে বন্ধ করে রেখেছে। নেহা শেষমেশ উপরে উঠে এল। মাহিমা বেগমকে হিয়ার কথা জিজ্ঞাসা করতেই তিনি বললেন হিয়া রুমেই আছে। আর হিয়ার রুমে যেতে বললেন। নেহা হিয়ার রুমে ঢুকতে ঢুকতে বলে উঠল। এই তোকে কতবার কল দিচ্ছি, ধরছিলি না কেন? হিয়া পেছনে ফিরে বলল। আরে তুই এসেছিস। আর ফোনটা বন্ধ করে রেখেছি রে গি। কেন? আরে ওই লোকটা বারবার কল দেয়। তাই বিরক্ত হয়ে ফোনটা বন্ধ করে রেখেছি গি। নেহা বিছানায় বসে বলল। ফোন বন্ধ করে রাখতে হবে কেন? আর আগে বল ছেলেটা দেখতে কেমন রে? উপরে গিয়ে দেখে আয়। তুই সাথে চলো না একটু। হিয়া ঝাড়ি মেরে বলল। এই তুই যাবি? তুই সাথে চল না। আমি একা গিয়ে কি করব? তুই সাথে গেলে ভালো হবে গু। আমি যেতে পারবো না। আর আমার হয়ে গিয়েছে, চল। না হলে প্রাইভেটে দেরি হবে গু। নেহা জেদ ধরে বিছানায় বসে থাকে। আজ ছেলেটাকে দেখেই যাবে। হিয়া ব্যাগ আর ফোনটা হাতে নিয়ে রুম থেকে বের হবে ঠিক তখন নেহাকে বলল। কি রে, আয়। না, আমি যাব না গে। তোর আবার কি হলো? এদিকে আয় বলছি। হিয়া এগিয়ে এসে নেহার সামনে দাঁড়াল। নেহা বলল। চলো না একটু দেখি আসি ছেলেটাকে গু।
আমি যেতে পারব না। তুই গিয়ে দেখে আয়। আমি একা গিয়ে কি করব? ছাদে যাওয়ার বাহানা দিয়ে দেখে আসবি যা। নেহা হিয়াকে ছাড়াই চলে গেল। ওদিকে শ্রাবণ একটা মিটিং শেষ করে আরেকটা মিটিং অ্যাটেন্ড করছে। কাব্য ড্রয়িং রুমে সোফায় শুয়ে শুয়ে টিভি দেখছে। খুব একটা ভলিউম দেয়নি, কারণ শ্রাবণের কানে টিভির সাউন্ড গেলে বকবে। নেহা তিনতলায় এসে দাঁড়িয়ে আছে। মেইন দরজা বন্ধ রয়েছে। এখন ছেলেটাকে দেখবে কি করে? নেহা মিনিট দুই ভাবাভাবির পরে আল্লাহ আল্লাহ করে দরজায় নক করে। কাব্য বিরক্তি প্রকাশ করে বসে থাকে। আবার নক করলে কাব্য উঠে দাঁড়ায়। দরজা খুলে নেহাকে দেখে বলে উঠল, কি চাই? নেহা কাব্যর পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে। এটাই কি তাহলে ওই ছেলে শ্রাবণ? নেহা আমতা আমতা করে বলল, শুনলাম আপনারা নতুন এসেছেন। হুম। এতে কোনো সমস্যা? না না, সমস্যা হবে কেন? আসলে আপনাদের সাথে পরিচিত হতে এলাম। কাব্য গম্ভীর গলায় বলল। পরিচিত হয়ে কি করবেন? নেহা ঘাবড়ে যায়। মনে মনে বলে উঠে, এত প্রশ্ন করতে হবে কেন? মানুষ তো পরিচিত হতেই পারে, স্বাভাবিক। কাব্য নেহার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল, এই আপনার উদ্দেশ্য কি বলুন তো? কি উদ্দেশ্য থাকবে? তাহলে এসেছেন কেন? নেহা বলেই উঠল, আপনি এমন ঝগড়ুটে কেন? কাব্য বিরক্ত হয়ে বলে উঠল, এই আপনার সমস্যা কি বলুন তো? ফাইজলামি করেন? ভিতরের রুমে থেকে শ্রাবণ করা গলায় বলে উঠল, কাব্য, যদি আরেকটা শব্দ আসে তাহলে তোর খবর আছে। কাব্য নেহার দিকে তাকিয়ে বলে উঠল, এই জানত। নেহা তবুও বলে উঠল, আরে শুনুন। কাব্য দরজা লাগিয়ে দেয়। সকাল থেকে মনমেজাজ একদম খারাপ। আবার এর মাঝে একা একটা মেয়ে এসেছে পরিচিত হতে। ওরা দুজনই ছেলে। ওদের সাথে পরিচিত হতে এসে যদি ফাঁসিয়ে দেয় তখন? এর থেকে ওসব মেয়ের থেকে দূরে থাকাই ভালো। শ্রাবণ উঠে রুমের দরজা লক করে আবারও বিছানায় বসল। নেহা হতভম্ব হয়ে নিচে নামল। হিয়া দাঁড়িয়ে ছিল নিচেই। নেহার চোখমুখ দেখেই বোঝা যাচ্ছে চান্স পায়নি। হিয়া বলল, কি রে, তোর মুখটা এমন লাগছে কেন রে? নেহা হিয়ার হাত ধরে রাস্তায় বেরিয়ে বলল, ভাই রে, কি বলবো? উপরে গিয়েছিলাম, সেখানে একটা ছেলে, নাম মনে হয় কাব্য। ছেলেটা আমাকে দেখেই বলে, কি চাই? বলেছি যে আপনারা তো নতুন এসেছেন, তাই পরিচিত হতে চাই। ছেলেটা সোজা আমায় চলে যেতে বললও। হিয়া হাসতে হাসতে শেষ। নেহা বলল, কি রে, হাসছিস কেন? হাসব না তো কি করব? তোকে যেতে না করেছিলাম, আর তুমি গেলি। এখন বোঝ কেমন। তুই তো ওই ছেলের ছোট ভাইয়ের সাথে কথা বলে এসেছিস, ওই ছেলেকে এখনও দেখিসনি গে। বিকেলের দিকে শ্রাবণের কাজ শেষ হয়। এরপরে ল্যাপটপ জায়গা মতো রেখে শাওয়ার নিয়ে রুমের দরজা খুলে ড্রয়িং রুমে আসে। কাব্য বাহিরে থেকে রুমে ঢুকল। শ্রাবণ ওর দিকে তাকিয়ে বলল, কোথায় গিয়েছিলি? নিচে দারোয়ানকে টাকা দিতে গু। কেন? কাজের আন্টি এসে বলে গিয়েছে বাজার করতে হবে। আমি তো বাজারে যেতে পারব না, তাই দারোয়ানকে টাকা দিয়ে এসেছি, সে বাজার করে দেবে গু। ওহ, ভালোই করেছিস গু। ভাইয়া, আম্মুর ফোন দিয়েছিল। তোমাকে কল দিতে বলেছে। কেন, কিছু হয়েছে নাকি? কাব্য এই কথা শুনেই শ্বাস ছেড়ে বলল, কি আর হবে, তোমায় নিয়ে চিন্তা করে কি? ইফতারের আগে কাজের বুয়া এসে শ্রাবণদের রান্নাবান্না করে দিয়ে যায়। ইফতারের সময় হয়ে এসেছে, তাই দুজনে ডাইনিং টেবিলেই বসে আছে। শ্রাবণ ফোন বের করে হিয়াকে কল দেয়। হিয়ার ফোনে রিং হচ্ছে। হিয়া কল রিসিভ করে। শ্রাবণ কাব্যর সামনেই হিয়াকে বুজান বলে উঠল, বুজান, আসলে না শরবত নিয়ে। কাব্য গোল গোল চোখে তাকিয়ে রইল। মনে মনে ভাবল, যেই ভাই কাজ ছাড়া কিছু বোঝে না, সবসময় গম্ভীর হয়ে থাকে, একটু এদিক সেদিক হলেই রেগে যায়, তার মুখে প্রেমালাপ। তবে কি তার ভাই প্রেম করে? হিয়া তার বাবার থেকে পাশে থেকে উঠে গিয়ে রুমে এসে বলল, কিসের শরবত নিয়ে আসব? হ্যাঁ, আমি মরে গেলেও আপনার জন্য শরবত নিয়ে আসব না গি। তাহলে ভূত হয়ে এসো। তবুও আসব না গি। শ্রাবণ বাঁকা হেসে বলল, আসতে তো তোমাকে হবেই। তাহলে চলে এসো, আমি অপেক্ষা করছি তোমার জন্য। বলেই ফোনটা কেটে দেয়।
কাব্য অবাক কণ্ঠে বলে উঠল, ভাইয়া তুমি প্রেম করো? শ্রাবণ ঠান্ডা হাসি দিয়ে বলল, দেখতে থাক। হিয়া ডাইনিং টেবিলে আসতেই মাহিমা বেগম একটা ট্রে হিয়াকে দিয়ে বললেন উপরে ছেলে দুটোকে দিয়ে আসতে। হিয়া সোজা গলায় বলল, যাবে না সে। মাহিমা বেগম বললেন, দেখ, ওরা আজ প্রথম ইফতার করবে এখানে। কাজের বুয়া সব রেডি করে দিয়েছে ঠিকই, কিন্তু আমাদেরও তো একটা দায়িত্ব থাকে, তাই না? যা, না নিয়ে দিয়ে আয়। আম্মু তুমি যাও। না, তুমি যা, তুই বাচ্চা মানুষ, কিচ্ছু হবে না গি। হামিদ শিকদারও যেতে বললেন। হিয়া উপায় না পেয়ে ট্রেটা হাতে নিয়ে তিনতলায় উঠে এল। এখন ওদের সামনে গেলেই তো মান সম্মান সব চাঙ্গে উঠবে। একটু আগেই বলেছিল মরে গেলেও শরবত নিয়ে যাবে না, কিন্তু এখন যে যেতে হচ্ছে। হিয়া কলিং বেল বাজালে কাব্য গিয়ে দরজা খুলে দেয়। শ্রাবণ ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে তাকাল। হিয়াকে দেখে বাঁকা হেসে উঠে দাঁড়াল। শ্রাবণের কাছে যেন এই সুযোগ হিয়াকে কথা শোনানোর। সুযোগটা হাতছাড়া করতে চায় না। গল্প মন দেওয়ানা, লেখিকা জেরিন আক্তার।